আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সাক্ষ্য আইন 1872 সাল। আমরা আজকে এক ভিডিওতেই অনেক কিছু জানব। সাক্ষ্য আইন 1872-এর প্রশ্ন উত্তর পর্ব তৈরি করে। তো আমাদের আইনে একটু বলি, জেনে শুনে বুঝে সাক্ষ্য দিন। ভুল সাক্ষ্য দিলে আপনিও জেলে যেতে পারেন। তো চলুন আমরা সাক্ষ্য আইন 1872 সালের প্রশ্ন উত্তরের মাধ্যমে কিছু জানি। এক নজরে সাক্ষ্য আইন প্রণয়ন হয় কত সালে? উত্তর 1835 সালে। এই আইনের খসড়া তৈরি করেন কে? স্যার জেমস স্টিফেন 1871 সালে। বর্তমানের সাক্ষ্য আইন প্রকাশিত হয় কত সালে? উত্তর 1872 সালের 15 মার্চ। এটি বলবৎ বা কার্যকর হয় কখন? উত্তর 1872 সালের 1 সেপ্টেম্বর। এটা 1872 সালে কত নম্বর আইন? উত্তর 1 নম্বর আইন। সাক্ষ্য আইনের ধারা আছে কয়টি? উত্তর 167টি। সাক্ষ্য আইনের অধ্যায় আছে কয়টি? উত্তর 11টি। সাক্ষ্য আইনের খণ্ড আছে কয়টি? উত্তর 3টি। এটা কী ধরনের আইন? উত্তর পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে? উত্তর প্রথমত দেওয়ানি আদালতে, দ্বিতীয়ত ফৌজদারি আদালতে, এরপর সামরিক আদালতে ব্যবহার হয়, কিন্তু এটা 1911 সালের কোর্ট মার্শাল আইন অনুযায়ী। সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না কোন ক্ষেত্রে? হলফনামার ক্ষেত্রে। সাক্ষ্য আইনের বিষয়বস্তু কি? কি প্রমাণ করতে হবে এবং কোন ধরনের প্রমাণ গ্রহণযোগ্য, আবার কোন পদ্ধতিতে প্রমাণ করতে হবে, এই 3টি বিষয় সাক্ষ্য আইন বিষয়বস্তু। সাক্ষ্যের সংজ্ঞা আছে সাক্ষ্য আইনের কত ধারায়? উত্তর 3 ধারায়। এখন বলি সাক্ষ্য কি। কোনো বিচার্য বিষয়ের অস্তিত্ব বা অনস্তিত্ব প্রমাণের জন্য আদালতে উপস্থাপিত কোনো বিবৃতি, দলিল বা বস্তুই সাক্ষ্য। সাক্ষ্য আইনে কত প্রকার সাক্ষ্যের কথা বলা হয়েছে? উত্তর 2 প্রকার, যথা মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য কত প্রকার? উত্তর 2 প্রকার, যথা 1 প্রত্যক্ষ সাক্ষ্য এবং 2 জনশ্রুত সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য কত প্রকার? উত্তর 2 প্রকার, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। দলিলের সংজ্ঞা কোন কোন আইনে এবং কত ধারা বলা হয়েছে? সাক্ষ্য আইনের 3 ধারায়, দণ্ডবিধির 29 ধারায় এবং জেনারেল ক্লজেস অ্যাক্টের 3-16 উপধারায় বলা আছে। যখন কোনো বিষয় প্রমাণিত প্রুভড বা ভুল প্রমাণিত ডিসপ্রুভ কোনোটাই হয়নি, তাকে কি বলে? অপ্রমাণিত, অর্থাৎ নট প্রুভড। অনুমান সম্পর্কে বলা আছে কত ধারায়? সাক্ষ্য আইনের 4 ধারায়। অনুমান কত প্রকার? সাক্ষ্য আইনে বলা আছে অনুমান 3 প্রকার, যথা অনুমান করতে পারেন, মে রিজিউম, অবশ্যই অনুমান করবেন, শেল প্রিজিউম, চূড়ান্ত অনুমান অর্থাৎ কনক্লুসিভ প্রুফ। ফ্যাক্ট বা ঘটনার বিষয়বস্তুগুলো কি কি? ঘটনার বিষয়বস্তু হচ্ছে কোনো বস্তুর অবস্থা, কোনো জিনিস সম্পর্কে ধারণা, মানসিক অবস্থা, একজন ব্যক্তি যা শুনেছে, দেখেছে বা বলেছে ইত্যাদি। ফ্যাক্টস এন্ড ইস্যু বা বিচার্য বিষয় কত ধরনের? 2 ধরনের বিচার্য বিষয়, তথ্যগত বিচার্য বিষয় এবং আইনগত বিচার্য বিষয়। সাক্ষ্য দেওয়া যাবে কেবলমাত্র কত ধারায়? 5 ধারায়। সাক্ষ্য দেওয়া যায় কোন কোন বিষয়ে? বিচার্য বিষয় সম্পর্কে এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। সাক্ষ্য দেওয়া যায় 2 বিষয়ে, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দিলে অবশ্যই থাকতে হবে অস্তিত্ব আছে বা অস্তিত্ব নেই। ডক্ট্রিন অফ রেস গেস্টা এর কথা বলা হয়েছে কত ধারায়? 6 ধারায়। সাক্ষ্য আইনের 8 ধারার প্রাসঙ্গিক বিষয় কি? মোটিভ, ম্যালিস, প্রস্তুতি এবং আচরণ, এই বিষয়গুলো প্রাসঙ্গিক বিষয়।
টেস্ট আইডেন্টিফিকেশন সম্পর্কে বলা আছে কত ধারায়? 9 ধারায়। শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন কি? অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো অপরাধী বা সম্পত্তিকে সঠিকভাবে শনাক্তকরণ প্রক্রিয়া। টেস্ট আইডেন্টিফিকেশন হলো সম্পর্কে বলা আছে 9 ধারা, এবং শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন আসলে অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো অপরাধী বা সম্পত্তিকে সঠিকভাবে শনাক্তকরণ প্রক্রিয়া। প্লি অফ আলিবি কি? আসামি কর্তৃক দাবি করা যে সে ঘটনার সময় অন্যত্র ছিল। প্লি অফ আলিবি মানে অন্যত্র থাকার অজুহাত আর কি। প্লি অফ আলিবি প্রমাণের দায়িত্ব কার উপর? আসামির উপর। যিনি বলবেন তিনি তার প্রমাণ আদালতকে প্রমাণ করে দেখিয়ে দিবেন, এবং প্রমাণের দায়িত্ব তার উপর বর্তায়, আসামির উপর। প্লি অফ আলিবি সম্পর্কে বলা আছে কত ধারায়? 11 এবং 103 ধারায়। ক্ষতিপূরণ মামলায় প্রাসঙ্গিক বলা আছে সাক্ষ্য আইনের 12 ধারায়। মানসিক এবং শারীরিক অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার সম্পর্কিত ধারা কোনটি? 14 ধারা। স্বীকৃতি সম্পর্কে বলা আছে কত ধারায়? 17 ধারায়। স্বীকৃতি কি? বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে কোনো ইঙ্গিত প্রদান বা অনুমান প্রতিষ্ঠা করা। স্বীকৃতি কিভাবে প্রদান করা যায়? মৌখিকভাবে, লিখিতভাবে, ইশারায়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। স্বীকৃতি কিভাবে প্রদান করা যায়? মৌখিকভাবে, লিখিতভাবে, ইশারায়। যাদের বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হতে পারে তাদের সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 18 ধারায়। মামলার বিরুদ্ধ পক্ষ হিসাবে প্রতিষ্ঠাযোগ্য লোকের স্বীকৃতি গ্রহণ করা হবে কত ধারার সাথে সংশ্লিষ্ট? উত্তর 19 ধারার সঙ্গে। যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হতে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ করা যায় কি? হ্যাঁ, 21 ধারায় বলা আছে। দলিলের বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন প্রাসঙ্গিক হতে পারে? মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার থাকলে। উপস্থাপিত দলিলের বিশুদ্ধতা সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে স্বীকৃতি গ্রহণযোগ্য কাদের? মামলার যে কোনো পক্ষের। কনফেশন বা দোষ স্বীকার কি? অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করাকে কনফেশন বা দোষ স্বীকার বলে। দোষ স্বীকারোক্তি কখন স্বীকৃতি হিসেবে গণ্য হবে? অপরাধ স্বীকার করে অপরাধের সঙ্গে নিজেকে না জড়ালে। শুধুমাত্র কার নিকট দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে দণ্ড দেওয়া যায়? ম্যাজিস্ট্রেটের নিকট। পুলিশের কাছে স্বীকারোক্তির কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 25 ধারায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের নিকট স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে কি? গ্রহণযোগ্য নয়। পুলিশের নিকট স্বীকারোক্তি ফলে আলামত উদ্ধার হলে ফলাফল কি? যতটুকু অংশ উদ্ঘাটিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ততটুকু তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। এই সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? 27 ধারায়। প্রতারণা বা মাতাল অবস্থায় স্বীকারোক্তির ফলাফল কি? দোষ স্বীকার যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তাহলে কেবল এই প্রতারণা বা মাতাল হওয়ার কারণে অপ্রাসঙ্গিক হবে না। কো-অ্যাকিউজড বা সহ আসামির দোষ স্বীকারোক্তির কথা বলা হয়েছে কত ধারায়? 30 ধারায়। ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা কোন ধারার সাথে সংশ্লিষ্ট? 32 ধারার সঙ্গে। ডাইং ডিক্লারেশন করা যায় কিভাবে? লিখিতভাবে, মৌখিকভাবে বা ইশারায়। মৃত্যুকালীন ঘোষণা প্রদান করা যায় কার কাছে? যে কোনো ব্যক্তির কাছে। এক মামলার যে কোনো বিবৃতি পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হতে পারে কত ধারায় বলা হয়েছে? 33 ধারায়। হিসাবের খাতায় ব্যবসার রীতি অনুযায়ী লিখিত বিবৃতি আদালত গ্রহণ করতে পারেন কখন? যখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে হাজির করা সম্ভব না হয় ধারা 34 অনুযায়ী। গণপ্রকৃতিমূলক বিষয়ে পার্লামেন্টের কোনো আইন বা বিজ্ঞপ্তিকে প্রচারিত বিবৃতি প্রাসঙ্গিক হবে কত ধারায় বলা হয়েছে? উত্তর 37 ধারায়। সরকারের কর্তৃত্বাধীন প্রকাশিত আইন গ্রন্থের বা আদালতের সিদ্ধান্তের রিপোর্ট প্রাসঙ্গিক কত ধারার সঙ্গে সংশ্লিষ্ট? উত্তর 38 ধারা। এক মামলা রায় পরবর্তী মামলার জন্য প্রাসঙ্গিক কত ধারায় বলা হয়েছে? 40 ধারায়। চলুন পরবর্তী পেজে আমরা আরও কিছু জানি। একই বিষয়ে
পুনরায় বিচার না করার বিধান কোন কোন আইনে কোথায় বলা হয়েছে? উত্তর, ফৌজদারি কার্যবিধির 403 ধারায়, দেওয়ানি কার্যবিধির 11 ধারায়, সাক্ষ্য আইনের 40 ধারায়, জেনারেল ক্লজেস অ্যাক্টের 26 ধারায় এবং সংবিধানের 35(2) উপধারা 35(2) অনুচ্ছেদে। কারা বিশেষজ্ঞ? কোনো বিষয়ে যিনি বিশেষভাবে দক্ষ বা অভিজ্ঞ তিনি বিশেষজ্ঞ। কত ধারায় বিশেষজ্ঞের কথা বলা হয়েছে? 45 ধারায়। বিশেষজ্ঞের অভিমত গ্রহণ করা যেতে পারে কয়টি বিষয়ে ও কোন কোন বিষয়ে? 13টি বিষয়ে বিশেষজ্ঞের অভিমত গ্রহণ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে বিদেশি আইন, 2 নম্বর বিজ্ঞান, 3 নম্বর শারীরিক সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, চারুকলা, হস্তলিপি বা হাতের লেখা, আঙ্গুলের ছাপ বা টিপসই, পায়ের ছাপ, তালুর ছাপ, চোখের কনিনিকার ছাপ, টাইপরাইটিং, ট্রেড বা টেকনিক্যাল অভিব্যক্তির ব্যবহার, ব্যক্তি বা প্রাণীর পরিচিতি। খারাপ চরিত্র সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হবে কখন? পূর্বে দণ্ডাদেশ প্রাপ্ত হলে। ফৌজদারি মামলা চরিত্র প্রাসঙ্গিক হবে কখন? পূর্বে সৎ চরিত্র হলে। চরিত্র সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 52 থেকে 55 ধারায়। কোন বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নেই? বিচারিকভাবে দৃষ্টিগোচর সমূহ ধারা 56 থেকে 57, স্বীকৃত বিষয়সমূহ ধারা 58 এবং আইনের মাধ্যমে অনুমানযোগ্য বিষয়সমূহ ধারা 79 থেকে 90। মৌখিক সাক্ষ্য সবসময় কী রকম হতে হবে? প্রত্যক্ষ হতে হবে। মৌখিক সাক্ষ্য যদি শোনার ভিত্তিতে হয় তবে কি গ্রহণযোগ্য হবে? উত্তর, গ্রহণযোগ্য নয়। চলুন পরের পৃষ্ঠায়। মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে কত ধারায় বলা হয়েছে? 60 ধারায়। দালিলিক সাক্ষ্য কত ধারার সাথে সংশ্লিষ্ট? 61 ধারার সঙ্গে। দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায়? প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। প্রাথমিক সাক্ষ্যের কথা বলা হয়েছে কত ধারায়? 62 ধারায়। মাধ্যমিক সাক্ষ্যের কথা বলা হয়েছে কত ধারায়? 63 ধারায়। বেস্ট এভিডেন্স রুল কি? প্রাথমিক সাক্ষ্যই হলো বেস্ট এভিডেন্স রুল। কোনো দলিল যখন কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত বা হাতের লেখায় লিখিত তখন তা প্রমাণ করতে হবে যে উক্ত দলিল ওই ব্যক্তিরই হাতের লেখা। কত ধারার সঙ্গে সংশ্লিষ্ট? 67 ধারার সঙ্গে। কোনো দলিল সমূহ সাক্ষ্য হিসাবে গ্রহণের জন্য প্রত্যয়ন প্রয়োজন। উইল দলিল। কোনো দলিল উইল দলিল হলে সেটার সাক্ষ্য হিসাবে গ্রহণের জন্য প্রত্যয়ন প্রয়োজন। 100 টাকার বেশি মূল্যের বন্ধকি দলিল, স্থাবর সম্পত্তির দানপত্র। কোনো দলিল সাক্ষ্য হিসাবে প্রমাণের জন্য প্রত্যয়ন প্রয়োজন নেই। প্রবেটকৃত উইল দলিল, 30 বছরের ঊর্ধ্বে পুরনো দলিল। আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে তাহলে উহা সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? উত্তর, 68 ধারা। সরকারি দলিলের কথা কত ধারায় বলা আছে? 74 ধারা। বেসরকারি দলিলের কথা বলা হয়েছে 75 ধারায়। বেসরকারি দলিল কি? সরকারি দলিল ছাড়া অন্যান্য সকল দলিল বেসরকারি দলিল। জাবেদা নকল সঠিকভাবে প্রমাণিত সম্পাদিত কী ধরনের অনুমান? শেয়াল প্রিজম, অর্থাৎ সঠিক বলে ধরে নেবেন তবে খণ্ডনযোগ্য। 79 ধারা। জজ ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ সাক্ষ্য সত্য সঠিক কোন ধারার অনুমান? শেয়াল প্রিজম, অর্থাৎ সঠিক বলে ধরে নেবেন তবে খণ্ডনযোগ্য। 80 ধারা। সরকার কর্তৃক প্রণীত মানচিত্র জমির নকশা সঠিক কোন ধরনের অনুমান? শেয়াল প্রিজম, অর্থাৎ সঠিক বলে ধরে নেবেন তবে খণ্ডনযোগ্য। 83 ধারা। আইন আদালতের সিদ্ধান্তের রিপোর্টসমূহ সঠিক কোন ধরনের অনুমান? শেয়াল প্রিজম, অর্থাৎ সঠিক বলে ধরে নেবেন তবে খণ্ডনযোগ্য। 84 ধারা। বিদেশি বিচার বিভাগ নথিপত্রে সই মোহর নকল সত্য ও সঠিক কোন ধরনের অনুমান? মে প্রিজিয়ম, অর্থাৎ সঠিক বলে ধরে নেবেন তবে খণ্ডনযোগ্য। 86 ধারা। 30 বছরের পুরাতন দলিলের সম্পাদনা ও প্রত্যাখ্যান শুদ্ধ কোন ধরনের অনুমান?
মে প্রিজিয়ম অর্থাৎ সঠিক বলে ধরে নেবেন তবে খণ্ডনযোগ্য 90 ধারা। লিখিত দলিল প্রমাণের কথা বলা হয়েছে কত ধারায়? উত্তর 91 ধারায়। চলুন পরের পৃষ্ঠা জেনে আসি আরও কিছু সাক্ষ্য আইনের আরও কিছু বিষয়। দলিলের ভাষা অস্পষ্ট ও ত্রুটিযুক্ত হলে তা ত্রুটিমুক্ত করার বা দলিলের ভাষা বোঝার জন্য মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। কোথায় বলা হয়েছে? 93 ধারায়। দলিলের শূন্যস্থান থাকলে শূন্যস্থান কীভাবে পূরণ করার কথা ছিল তা বলা থাকলে কি করা যাবে না? উক্ত বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। প্রমাণের দায়িত্ব কত ধারায়? 101 ধারায়। প্রমাণের দায়িত্ব কার উপর? যে ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব আছে দাবি করে সে বিষয়ে প্রমাণের দায়িত্ব তার উপর। মামলায় কোনো পক্ষই সাক্ষ্য না দিলে কার উপর প্রমাণের দায়িত্ব ন্যস্ত হবে? যে পক্ষ হেরে যাবে। 102 ধারা। কোনো নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব তার উপর যে স্বীকার করে তার অস্তিত্ব আছে। কত ধারায় বলা হয়েছে? 103 ধারায়। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত? যে সাক্ষ্য দিতে চায় তার উপর। দণ্ডবিধির ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব আসামির কত ধারার সঙ্গে সংশ্লিষ্ট? উত্তর 105 ধারার সঙ্গে। জমিদার ও প্রজার সম্পর্ক প্রমাণের দায়িত্ব কার উপর? যে পক্ষ সম্পর্ক অস্বীকার করে তার উপর। 109 ধারা। মালিকানা প্রমাণের দায়িত্ব কার উপর? মালিকানা যে অস্বীকার করে তার উপর। 110 ধারা। যে ব্যক্তি গত 30 বছরের মধ্যে জীবিত ছিল তার মৃত্যু হয়েছে দাবি করলে প্রমাণের দায়িত্ব কার উপর? উত্তর যে তার মৃত্যু দাবি করেছে তার উপর। 107 ধারা। গত 7 বছর যাবৎ নিখোঁজ ব্যক্তির জীবিত থাকা দাবি করলে প্রমাণের দায়িত্ব কার উপর? যে ব্যক্তি দাবি করেছে সে জীবিত তার উপর। 108 ধারায়। সন্তানের জন্মের বৈধতা কিভাবে প্রমাণ করবে? বিবাহ স্থির থাকাকালে সন্তান জন্মগ্রহণ করলে আর বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে মাতা অবিবাহিত থাকা অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলে। 112 ধারায় সন্তানের এটা কার সন্তান? অনেকেই এটা নিয়ে দ্বন্দ্ব মামলা হয়। তখন সন্তানের জন্মের বৈধতা প্রমাণ করতে হলে বিবাহ স্থির থাকাকালে সন্তান জন্মগ্রহণ করলে আর মাতা অবিবাহিত অবস্থায় 280 দিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে। এটা 112 ধারায়, সাক্ষ্য আইন 112 ধারায় বলা আছে। চোরাই মাল যার কাছে পাওয়া যাবে সে কারণ দর্শাতে না পারলে ধরে নেওয়া হবে যে সে চোর বা জেনে শুনে চোরাই মাল গ্রহণ করেছে। কত ধারায় বলা হয়েছে? 114 ধারায়। গুরুত্বপূর্ণ তথ্যসহ সমর্থিত না হলে দুষ্কর্মের সহচার তা কী ধরনের অনুমান বলে আদালত ধরে নিবে? বিশ্বাসের অযোগ্য। এস্তপেল বা প্রতিবন্ধকতা কত ধারার সঙ্গে সংশ্লিষ্ট? সাক্ষ্য আইনের 115 ধারার সঙ্গে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে কত ধারায়? উত্তর 116 ধারায়। কোনো চেক বা বিল অফ এক্সচেঞ্জের স্বীকৃতিদাতা একথা বলতে পারবে না যে তার চেক প্রণয়ন বা তাতে পৃষ্ঠা অঙ্কন করার ক্ষমতা তার ছিল না। কত ধারায় বলা হয়েছে? 117 ধারায়। স্টপেলের উপর ভিত্তি করে মামলা দায়ের করা যায় কি? না, মামলা দায়ের করা যায় না, তবে ওয়েভারের উপর ভিত্তি করে মামলা দায়ের করা যায়। 110 স্টপেল কোন ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। চলুন আরও কিছু জেনে আসি। কোনো ব্যক্তির সাক্ষ্য কিসের উপর নির্ভর করে? তার বোধ শক্তির উপর। সে যে কোনো বয়সের হোক আদালতের প্রশ্ন বুঝতে পারলেই সে সাক্ষ্য দেওয়ার যোগ্য ব্যক্তি বলে বিবেচিত হবে। সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা আছে কত ধারায়? 118 ধারায়। বোবা সাক্ষী কি গ্রহণযোগ্য? হ্যাঁ, বোবা সাক্ষী লিখে বা ইশারায় সাক্ষ্য দিতে পারেন, তবে তা আদালতের সামনে প্রকাশ্যে দিবেন। 119 ধারায়। কোন কোন ক্ষেত্রে সাক্ষীর সাক্ষ্য প্রদানে বাধ্যবাধকতা রয়েছে? বিচারকের বিবাহ থাকাকালীন স্বামী স্ত্রীর মধ্যে পত্র আলাপ, রাষ্ট্রীয় বিষয়ে প্রকাশ, সরকারি কর্মকর্তা, আইনজীবী ও মক্কেলের মধ্যকার যোগাযোগ, আইন উপদেষ্টার সাথে গোপনে পত্র আলাপ। এগুলো যথাক্রমে 121, 122, 123, 124, 125, 126, 129 ধারায় বলা হয়েছে। এ বিষয়ে একটি নোট আছে। নোটটা হলো, উপরে উল্লেখিত সকল ক্ষেত্রে কিছু কিছু শর্ত সাপেক্ষে সাক্ষী দেওয়া যাবে।
মামলার পক্ষ নহে এরূপ সাক্ষীর সত্যের দলিল দাখিল করলে তার কোনো অপরাধ ধরা পড়ার আশঙ্কা থাকে এমন কোনো দলিল আদালতে দাখিল করতে বাধ্য করা যাবে না। কত ধারায় বলা হয়েছে? 130 ধারায়। দুষ্কর্মে সহযোগীর আসামির সাক্ষীর কথা বলা হয়েছে 133 ধারায়। সাক্ষীর সংখ্যা কতজন? সাক্ষীর সংখ্যা অনির্দিষ্ট, এক বা একাধিক সাক্ষী থাকতে পারেন, এটা বলা আছে 134 ধারা। সাক্ষীগণের সাক্ষ্য, বাদীর আহ্বানে যারা সাক্ষী দিতে আসে তাদেরকে কি বলা হয়? প্লেন্টিফ উইটনেস, অর্থাৎ বাদীর সাক্ষ্য। বিবাদীর আহ্বানে যারা সাক্ষী দিতে আসে তাদেরকে বলা হয় ডিফেন্ডেন্ট উইটনেস, অর্থাৎ বিবাদীর সাক্ষী। সাক্ষী পরীক্ষার কথা বলা হয়েছে কত ধারায়? 137 ধারায়। যে পক্ষ সাক্ষী হাজির করে সে পক্ষ যখন সাক্ষীকে প্রশ্ন করে তখন কি বলে? এক্সামিনেশন ইন চিফ, অর্থাৎ জবানবন্দি বলে। বিরুদ্ধ পক্ষ যখন সাক্ষীকে প্রশ্ন করে তখন তাকে কি বলে? ক্রস এক্সামিনেশন, অর্থাৎ জেরা বলে। ক্রস এক্সামিনেশন এবং এক্সামিনেশন ইন চিফ। এক্সামিনেশন ইন চিফ হলো জবানবন্দি, আর ক্রস এক্সামিনেশন হলো জেরা। জেরার পর সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যদি পুনরায় সাক্ষীকে প্রশ্ন করে তাকে কি বলে? রি এক্সামিনেশন, অর্থাৎ পুনঃজবানবন্দি। তো আমরা 3টা ইংরেজি টার্ম শিখি সাক্ষ্য আইনের। এক্সামিনেশন ইন চিফ হলো জবানবন্দি, ক্রস এক্সামিনেশন হলো জেরা, আর রি এক্সামিনেশন অর্থাৎ পুনঃজবানবন্দি। এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন আর রি এক্সামিনেশন। সাক্ষ্য আইনের 138 ধারা অনুযায়ী সাক্ষীর পরীক্ষা কোন ক্রম অনুসারে নেওয়ার কথা বলা হয়েছে? জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি। লিডিং কোশ্চেন কি? প্রশ্নকারী যে উত্তর প্রত্যাশা করে প্রশ্নের মধ্যে সে উত্তরের ইঙ্গিত দেওয়া থাকলে সেটাই লিডিং কোশ্চেন। ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেনের কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 141 ধারায়। হস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী কারা? যে পক্ষ সাক্ষী উপস্থাপন করে সেই সাক্ষী যদি তার বিপক্ষে সাক্ষ্য দেয় বা সত্য গোপন করে তখন উপস্থাপনকারী পক্ষ তাকে বৈরী সাক্ষী ঘোষণা করে, এরাই বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী সম্পর্কে কত ধারা বলা হয়েছে? 154 ধারায়। মেমোরি রিফ্রেশমেন্ট সম্পর্কে বলা আছে কত ধারায়? 159 ধারায়। স্মৃতি পুনর্জীবিত সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারা বলা হয়েছে? 161 ধারায়। চলুন আমরা পরে পৃষ্ঠা লাস্ট পেজ জেনে আসি। কত ধারা অনুযায়ী আদালতও সাক্ষ্য প্রশ্ন করতে বা কোনো কিছু উপস্থাপন করতে বলতে পারেন? উত্তর 165 ধারা অনুযায়ী। কত ধারার অধীনস্থ বিষয়গুলো আদালত কাউকে প্রশ্ন উত্তর করতে বাধ্য করতে পারবেন না? 121 থেকে 131 ধারায় অধীনস্থ বিষয়গুলো। একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তাকে লিপিবদ্ধ করবেন আদালত, অর্থাৎ বিচারক। অনুমান 3 প্রকার: ঘটনার অনুমান 90 ও 114 ধারা, চূড়ান্ত অনুমান 41 ও 112 ধারা, খণ্ডনযোগ্য অনুমান 79 বা 89 অর্থাৎ আর 105 ধারা। সাক্ষ্য আইনের 13 ধারা মোতাবেক প্রথা কত প্রকার ও কী কী? 3 প্রকার: সরকারি প্রথা, সাধারণ প্রথা, ব্যক্তিগত প্রথা। অধিকার কত প্রকার ও কী কী? 3 প্রকার, যথা গণ অধিকার, সাধারণ অধিকার ও ব্যক্তিগত অধিকার। এতক্ষণ আমরা সাক্ষ্য আইনের প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেকগুলো বিষয় জানলাম। তো আমরা এগুলো ভালো মনে রাখব। সাক্ষ্য আইনের আদালতে মামলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারো। বিভিন্ন পরীক্ষায় আমরা এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, লাইভ সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।